আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। প্রশান্ত মহাসাগরে তলিয়ে গেল উড়োজাহাজ, বেঁচে রইলেন দুই পাইলট। জেলিফিশের কামড়ে জ্ঞান হারিয়েও মারা যাননি তাদের একজন। এবার এলো এক হাঙর, দুজনের চারপাশে চক্কর দিতে থাকলো সেটি। এবারও বেঁচে গেলেন তারা কিভাবে? হ্যাঁ, রোমাঞ্চকর এই গল্পটা কিন্তু পুরোপুরি সত্যি। আসুন আমরা শুনে নেই সেই অবিশ্বাস্য গল্প। দুই ইঞ্জিনের পাইপার অ্যাপাচি বিমানটি উঠছিল পোস্টকার্ডের মতো নীল রঙের আকাশের নিচে এবং প্রশান্ত মহাসাগরের ৫,০০০ ফুট উপর দিয়ে। বিমানটি চালাচ্ছিলেন নারী বৈমানিক সিডনি উইয়েমেতা, আর কো-পাইলট ছিলেন ২৬ বছর বয়সী ডেভ ম্যাকমাহন। বলে রাখা ভালো, পাইলট ও কো-পাইলট ওই দিন প্রথম একে অপরকে দেখলেন। বিমান উড়ানোর আগে একটা শর্ট ট্রিপ দিয়েছিলেন তারা, তাই বিমানে কোনো যাত্রীও ছিল না। বিমানটি যাচ্ছিল ওয়াহু থেকে হাওয়াই দ্বীপে। হঠাৎ একটা বিদঘুটে শব্দ শুনলেন পাইলট ও কো-পাইলট দুজনই। এরপরেই বিমানের ইঞ্জিনে যে স্বাভাবিক শব্দ সেটা পাল্টে গেল। ইঞ্জিনটি কেমন যেন একটা বিদঘুটে ঘটঘট শব্দ করতে লাগলো। বিদঘুটে শব্দটি শোনার পরপরই কো-পাইলট ম্যাকমাহন বিমানটিকে সমুদ্র পৃষ্ঠের ১,০০০ ফুট উপরে নামিয়ে আনলেন। তাতে মনে হলো ইঞ্জিনটি এবার যেন একটু ভালোই চলছে, কিন্তু এতে যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সে সময়টুকু পেলেন না। চোখের পলক ফেলার আগেই ভোজবাজির মতো ডান দিকের ইঞ্জিনটা অচল হয়ে গেল। কি হলো দেখা ও বোঝার আগেই বাম দিকেরটাও। নিশ্চিম সমুদ্রের উপর নিজেদের ধাতব কম্পার্টমেন্টে বসে সিডনি ও ম্যাকমাহন যা শুনলেন, এরকম পরিস্থিতিতে সব পাইলট তা শুনে থাকে। ভয়াল নৈশব্দ। তারা ভাবলেন এবার বুঝি আমরা ক্র্যাশ করতে যাচ্ছি। পরের ক মিনিট তারা পাগলের মতো অনেক কিছু করলেন। বিমানটি তখন দ্রুত নিচের দিকে নামছে। দুই পাইলট ফুয়েল পাম্প চেক করলেন, এর হাতল ধরে জোরে টান দিলেন। এভাবে করলে অনেক সময় বন্ধ ইঞ্জিন চালু হয়ে যায়, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। এরকম জরুরি পরিস্থিতিতে কি করতে হবে তার কিছু প্রশিক্ষণ তাদের ছিল। সে অনুযায়ী ম্যাকমাহন উড়োজাহাজটির কন্ট্রোল ছেড়ে দিলেন উইয়েমোতোর হাতে। উড়োজাহাজের ভেতরটা তখন গরম বাতাসে ভরে গেছে। তার হাত থেকে বাঁচতে ম্যাকমাহন ককপিটের দরজা খুলে দিলেন। এখন উড়োজাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেলেও ওরা আর ওটির ভেতরে আটকে থাকবেন না। উড়োজাহাজটি যখন সমুদ্রের ৩০০ ফুটের মধ্যে চলে এসেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তার শেষ বার্তাটি দিলেন উইয়েমোতো। আমরা কোনা থেকে ২৫ মাইল উত্তর পশ্চিম দিকে আছি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। উইয়েমোতো শক্ত হাতে উড়োজাহাজের কন্ট্রোল চেপে ধরে আছেন। পাইলট স্কুলে তাদের শেখানো হয়েছে সমুদ্রে কিভাবে ফোর্স ল্যান্ডিং করতে হবে, কিন্তু ওসব তো কেতাবি কথা। বাস্তবে যে এর প্রয়োগ করতে হবে তা কে জানতো। উইয়েমোতোর বুঝতে বাকি রইল না যে তাদের বাঁচার আশা ক্ষীণ। কি করা যায়? উইয়েমোতো ভাবলেন, যদি উড়োজাহাজটিকে একটু বাঁকিয়ে সরাসরি পানির উপর ফেলি তবে যে ধাক্কাটা খাবো তাতে আমরা দুজনই মরব। আর যদি একটা পাখাকে প্রথমে পানির উপর ধাক্কা দেই তাহলে পুরো উড়োজাহাজটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে উপায়? উইয়েমোতো এবার নিজেই নিজেকে বললেন, এমন ভাবে ল্যান্ড করো যেন তুমি মাটিতে ল্যান্ড করছো। উড়োজাহাজটি যখন তীব্র গতিতে সমুদ্রের দিকে নামছিল, উইয়েমোতো তখন জোর করে কল্পনা করতে থাকলেন ওখানে পানির উপর একটি রানওয়ে আছে। প্রবল বাতাসে উইয়েমোতোর কান দুটিকে যেন বধির করে দিতে চাইল। সমুদ্র যেন এই সময় তাদের সাথে সাক্ষাতের জন্য ফুলে উঠছিল। একেবারে শেষ মুহূর্তে এক কাজ করে বসলেন উইয়েমোতো। তিনি উড়োজাহাজটির নাকটা একটু খাড়া করে দিলেন। সবকিছুই ঠিকঠাক মতোই হলো। প্রচন্ড গতিতে উড়োজাহাজটি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। বিপুল পানি এসে উইন্ড স্ক্রিনকে ছাপিয়ে দিল। উইয়েমোতো ও ম্যাকমাহন তাদের আসন থেকে ছিটকে পড়লেন। একটু পরে চোখ খুললেন ম্যাকমাহন। বুঝলেন অলৌকিকভাবে হলেও তিনি এখনো বেঁচে আছেন। ঠিক আছে, কিন্তু উইয়েমোতো কোথায়? তাকিয়ে দেখেন তার পেছনে লুটিয়ে আছেন উইয়েমোতো, আহত ও রক্তাক্ত কিন্তু সজ্ঞান। উড়োজাহাজের খোলা দরজা দিয়ে হু হু করে পানি ঢুকছে। ম্যাকমাহন ভাবলেন, বেঁচে যখন আছি তখন এখান থেকে বেরোতে হবে এবং একটু দেরি করাও চলবে না। তিনি দ্রুত সিট বেল্ট খুলে ফেলেন এবং সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর উইয়েমোতোর উদ্দেশ্যে চেঁচালেন, বেরিয়ে এসো সিডনি। ম্যাকমাহনের চিৎকার শুনে তার দিকে ক্লান্ত ও হতাশ চোখে তাকালেন উইয়েমোতো। তার হাত তখন উড়োজাহাজের কন্ট্রোলের উপর। ম্যাকমাহন আবার ডাকলেন, বেরিয়ে এসো। ডুবন্ত উড়োজাহাজটির ভেতরে তখন হাঁটু পানি। যে কোনো মুহূর্তে ওটি সমুদ্রের পানিতে ডুবে যেতে পারে। ম্যাকমাহনের চিৎকারে সম্বিত ফিরে পেলেন উইয়েমোতো। বললেন, সমুদ্রে নামলে হাঙ্গর ধরবে না? ওসব পরে, যা হবার হবে, বললেন ম্যাকমাহন। উইয়েমোতো এবার দরজার দিকে এগোলেন। তার সাথে নিলেন দুটো লাইফ জ্যাকেট। বেরিয়ে এসে উড়োজাহাজের পাখা ধরে ভেসে থাকার চেষ্টা করলেন।
কয়েক সেকেন্ডের মধ্যেই ওটি সমুদ্রের পানিতে তলিয়ে গেল। সমুদ্র মুছে দিল সব চিহ্ন, যেন ওখানে কখনোই কিছু ছিল না। দিগন্ত বিস্তৃত জলরাশিতে ভেসে রইল ক্ষুদ্র বিন্দুর মতো দুটো মানব শরীর। সমুদ্র যেন ওদের অপেক্ষায় ছিল। পানিতে নামতেই ঢেউর পর ঢেউ এসে ওদের জড়িয়ে ধরলো। পানির ছোঁয়া পেতেই ম্যাকমাহনের শরীর ও মনটা হঠাৎ শান্ত হয়ে এলো। ভাবলো নিজের কথা, আরে আমি তো এই হুয়াহু এলাকারই ছেলে। সমুদ্র তীরে জন্মেছি, এর পানিতে খেলা করেছি, সার্ফিং করেছি, সাঁতার কেটেছি, নৌকা চালিয়েছি। এখন আমরা দুজন একটু কষ্ট করে ভেসে থাকতে পারলেই হবে। কোস্টগার্ড তো জানেই কোথায় আছি আমরা, ওরা তো আসবেই। উয়েমতোর ভাবনাটা কিন্তু ম্যাকমাহনের ঠিক উল্টো। ভীষণ ভয় পেয়ে ভেঙে পড়েছেন তিনি। তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন ম্যাকমাহন। ঢেউ ভাঙতে ভাঙতে টুকটাক কথা বলতে থাকলেন তিনি। উয়েমতোকে বললেন, তোমার বাড়ির কথা বলো, তোমার ভাই বোন কজন? আমার একটা বোন আছে, হাবুডুবু খেতে খেতে বললেন উয়েমতো। তারপর জানতে চাইলেন, আচ্ছা কোস্টগার্ড কখন আসবে? ওরা এই এলো বলে, আমাদের ততক্ষণ ভেসে থাকতে হবে কষ্ট করে, জবাব দিলেন ম্যাকমাহন। কয়েক ঘন্টা পর ম্যাকমাহনের কথা সত্য হলো। আকাশে দেখা গেল মার্কিন নৌবাহিনীর একটি বিমান পুরো এলাকায় চক্কর দিচ্ছে। বিমানটি দুজনের ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল। ম্যাকমাহন তার লাইফ জ্যাকেট দুলিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল, কিন্তু তাদের দিক থেকে দেখতে পাওয়ার কোনো ইশারাই মিলল না। আগের মতোই চলতে থাকলো এবং একটু পরেই দিগন্তে হারিয়ে গেল। এরপরের কয়েক ঘন্টা একের পর এক উড়োজাহাজ ওদের খোঁজে ওদেরই মাথার উপর দিয়ে উড়ে গেল। ওরাও প্রাণপণ চেষ্টা করলো উদ্ধারকারীদের চোখে পড়ার, কিন্তু একটি উড়োজাহাজও ওদের কেন যেন দেখতে পেল না। সমুদ্রে ভেসে থাকা দুই পাইলট মুখোমুখি হলেন নতুন অভিজ্ঞতার। বিকেল হয়ে এলো, সূর্য ক্রমেই ম্রিয়মান হতে লাগলো, আর সূর্যের সাথে পাল্লা দিয়ে ম্যাকমাহনের শান্ত ভাবটিও ক্রমেই ভেঙে পড়তে লাগলো। তিনি এলোমেলো হয়ে গেলেন। ভাবলেন, এই রাতটা আমাদের পানিতেই কাটাতে হবে। তার চেহারায় ভয়ের ছায়া দেখতে পেলেন উয়েমতো। এ সময় উয়েমতো অনুভব করলেন সমুদ্রের পানি দিক বদল করছে। ঢেউ এখন দক্ষিণ পশ্চিম মুখী। উয়েমতো হাওয়াইয়ের মেয়ে। সব হাওয়াইবাসীর মতো তিনিও জানেন অ্যান্টার্কটিকার আগে হাওয়াইয়ের দক্ষিণে আর কিছু নেই। আর অ্যান্টার্কটিকা সে তো 1990 কিলোমিটার দূরের পথ। উয়েমতো ও ম্যাকমাহন দ্রুত সিদ্ধান্ত নিলেন, ওই যে কালুইয়া কোনো অগ্নিগিরের আবছা ছায়া দেখা যাচ্ছে, ওদিক পানি সাঁতার কাটতে হবে। ওটাও 40 কিলোমিটার দূরে যদিও। ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে কাটতেই উয়েমতোর মনটা কেমন যেন ভারশূন্য হয়ে এলো। আকাশে চাঁদ উঠছে উজ্জ্বল গোলাকার, সাগরের পানিতে জ্যোৎস্না কেমন খেলা করছে, দূরের পর্বতমালায় স্পষ্ট হয়ে উঠছে চাঁদের আলোয়। অদ্ভুত এক ভাবনা খেলে গেল উয়েমতোর মনে। এই যে মানুষটা, এর সাথে তো আগে কোনোদিন একটা কথাও হয়নি, অথচ সেই এখন আমার সাথে। সমুদ্রে একা বেঁচে থাকা ভয়ঙ্কর ব্যাপার হতো, কিন্তু এই মানুষটির সাথে থাকায় এই মহাবিপদকেও খানিকটা সহনীয় মনে হচ্ছে। ভাবতে ভাবতে উয়েমতো নরম গলায় ডাকলেন, হেই ডেভ। জবাব এলো, হেই সিডনি। ম্যাকমাহন এতক্ষণ উয়েমতোর দুই পা জড়িয়ে ধরেছিলেন। উয়েমতোর হঠাৎ পায়ে ব্যথা অনুভব করলেন। তিনি ম্যাকমাহনের হাত দুটো সরিয়ে দিলেন। হঠাৎ চাঁদের আলোয় তিনি দেখলেন তার দুই বাহু বেয়ে সাদা রেশমি কি যেন উঠছে। আরে, এ তো জেলিফিশ। জেলিফিশের কামড় খেলে কয়েক সেকেন্ডের মধ্যেই নাউসিয়া হয়ে যাবে। নাউসিয়া মানে জ্ঞান হারিয়ে ফেলা, সারা শরীর ব্যথা ও শ্বাসকষ্ট। আর এই দুর্বল শরীর নিয়ে উয়েমতোর কিনা সেটাই হতে যাচ্ছে। তিনি প্রবল বেগে তার শরীর থেকে জেলিফিশগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে জেলিফিশ কামড় বসিয়েছে তার শরীরে। তিনি বুঝতে পারলেন ভয়ানক বিষ তার শরীরে কাজ করতে শুরু করেছে। তার সারা শরীর ব্যথা করতে শুরু করেছে। তিনি শ্বাস নেওয়ার চেষ্টা করলেন এবং মুহূর্তেই জ্ঞান হারালেন। প্রবল আতঙ্ক নিয়ে ম্যাকমাহন দেখলেন তার চোখের সামনে উয়েমতো জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি কাতর গলায় ডাকলেন, সিডনি। পাগলের মতো তাকে কাছে টেনে নিয়ে তার মাথাটা যাতে পানিতে ডুবে না যায় সেই চেষ্টা করলেন, আর বারবার বলতে থাকলেন, সিডনি, আর ইউ ওকে? হঠাৎ খানিকটা জ্ঞান ফিরে এলো উয়েমতোর। আধা খোলা চোখে দুর্বল গলায় বললেন, আমার মনে হয় একটু বিরতি দরকার। তাই হলো। তারা কয়েক মিনিট শুধু ভেসে রইলেন। উয়েমতো বললেন, আমি এই জেলিফিশের জ্বালা আর সহ্য করতে পারছি না। ম্যাকমোহন বললেন, আমাদের আবার সাঁতার শুরু করা উচিত বলে মনে হচ্ছে। এ সময় উয়েমতো খানিকটা শক্তি ফিরে পেলেন। দুজনেই ফের তীর অভিমুখে সাঁতার শুরু করলেন। রাত কেটে যায়, ভোর হয়, আবার সূর্য ওঠে। সাগরে ভাসমান দুই বৈমানিককে স্বাগত জানান সুন্দর এক দৃশ্য। হাওয়াই দ্বীপ, সবুজ ও রাজকীয়। দ্বীপটি যত দূরে বলে তারা কল্পনা করেছিল তার চেয়েও অনেক কাছে। তার মানে জেলিফিশের উৎপাত এবং চরম ক্লান্তি নিয়েও সারা রাত সাঁতার কেটে অনেক এগিয়েছেন তারা। সারাটা সকাল তাদের নিচ দিয়ে ভেসে চলল ছোট ব্ল্যাক ফিশের ঝাঁক, যেন ভেসে চলা দুজন মানুষকে সঙ্গ দিচ্ছে তারা।
উইয়েমতো ভাবলেন অন্য যে কোনো সময় হলে এটি হতো অসাধারণ একটি সমুদ্র ভ্রমণ। ঈষদুষ্ণ সাগর জল এতটাই স্বচ্ছ ও নীল যেন আমরা ইচ্ছে করলে এর তলদেশ পর্যন্ত দেখে নিতে পারি। ভাবতে ভাবতে উইয়ামতো দেখলেন তাদের সাথে ভেসে চলা ব্ল্যাক ফিশের ঝাঁকটি হঠাৎ কেন যেন ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল। উইয়ামতো দেখলেন কিসের যেন একটা ছায়া তার সামনে। আতঙ্কে তার শ্বাস গলায় আটকে গেল। ছায়াটি ম্যাকমাহনও দেখছিলেন, একটি হাঙ্গর। পানির উপরিভাগ থেকে 3 মিটারের মতো নিচে। আতঙ্কিত উইয়ামতো ভাঙা গলায় বললেন, এখন কি হবে, আমরা কোথায় যাব? ম্যাকমোহন বললেন, নড়াচড়া করো না, জাস্ট সামনের দিকে তাকিয়ে যেমন সাঁতার কাটছিলে তেমনি সাঁতার কাটতে থাকো। হাঙ্গরটি তাদের দুজনের চারপাশ নিয়ম করে চক্কর দিতে থাকলো। ম্যাকমোহন ভাবলেন, হাঙ্গরটি তো ভালোই, এটি বোধহয় আমাদের খেতে আসেনি, দেখতে এসেছে। 2 বৈমানিকের চারপাশে প্রায় আধা ঘন্টা চক্কর দিল হাঙ্গরটি, তারপর উধাও হয়ে গেল। তারপর আধা ঘন্টা পর আবার ফিরে এলো। এবার ওটিকে দেখে ম্যাকমোহনের পেট মোচড় দিয়ে উঠল। তার মনে হলো, আমাদের উড়োজাহাজ ক্র্যাশ করেছে কিন্তু আমরা বেঁচে আছি। রাতভর সমুদ্রে সাঁতার কেটেছি, তাও মরিনি। কিন্তু এবার বোধহয় আর উপায় নেই, হাঙ্গরের পেটেই বুঝে যেতে হবে। উইয়ামতো জানালেন, হাঙ্গরটি কাছে এলে তুমি কি করবে? ম্যাকমোহন বলেন, আমি ওটির চোখ বরাবর ছেড়ে লাথি করব। হাঙ্গরটি যেমন চুপচাপ এসেছিল, একটু পরে তেমনি নিঃশব্দে চলে গেল। আর উইয়ামতো ও ম্যাকমোহন ফের একা হয়ে গেল। এখন তারা উপকূল থেকে 16 মাইল দূরে। দ্বীপের দৃশ্য পরিষ্কার দেখতে পাচ্ছেন তারা। এবার তারা দুজনে একটি সন্ধি করলেন, যে করেই হোক সূর্য ডোবার আগেই তীরে পৌঁছাতে হবে। উইয়ামতো একটু মজাও করলেন, তারপর কি তুমি খাওয়ার জন্য বাইরে যেতে চাইবে? দুপুরের ঠিক আগে তারা আকাশে একটি হেলিকপ্টার দেখলেন। ওটি তাদের মাথার উপর ডান দিকে উঠছিল। তারা দুজনেই ওটি দৃষ্টি আকর্ষণের জন্য হাত নাড়ালেন, কিন্তু না, আগের হেলিকপ্টারগুলোর মতোই এটিও তাদের দেখতে পেল না এবং চলে গেল। প্রায় 20 ঘন্টা কেটে গেছে। উইয়ামতো আর পারছেন না, তার শরীর ছেড়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা লড়াইয়ের পর কারোর এরকম মনে হতেই পারে, আর পারছি না, যা থাকে কপালে। উইয়ামতো এখন সেই পর্যায়ে। ঠিক তখনই আবার তার কানে এলো হেলিকপ্টারের শব্দ। তিনি ক্ষীণ গলায় চেঁচালেন, আসছে, আবার আসছে। ম্যাকমাহন বললেন, হ্যাঁ সিড, ওটাই এটা। আল্লাহ ওটা আমাদের জন্য পাঠিয়েছেন। হেলিকপ্টারের নজরে পড়তে তারা দুজনেই প্রাণপণে হাত নাড়াতে লাগলেন। হেলিকপ্টারটি তাদের মাথার উপর এসে থামলো। প্রবল আবেগে উইয়ামতো ও ম্যাকমাহনের চোখে পানি চলে এলো। তারা বেঁচে থাকার আনন্দে পানির মধ্যেই একে অন্যকে জড়িয়ে ধরলেন। তারা অনুভব করলেন তারা দুজন থাকার কারণেই বেঁচে আছেন। যে কোনো একজন একা হলে আর বাঁচতেন না। দুজন থাকায় একজন নেতিয়ে পড়লে অন্যজন সাহস দিয়েছেন। উইয়ামতো তার কো পাইলটকে বললেন, তোমাকে তো আমি চিনতামই না, কিন্তু তুমি বন্ধুত্বের সব সীমা ছাড়িয়ে গেছো। 10 মিনিটের মাথায় দ্বিতীয় আরেকটি হেলিকপ্টার চলে এলো। একটি ধাতব উদ্ধার বাস্কেট নিয়ে বেশ নিচুতে নেমে এলেন একজন উদ্ধারকারী। তারপর প্রথমে উইয়ামতো এবং পরে ম্যাকমাহনকে তুলে নেওয়া হলো। মানুষের জীবনে কত রোমাঞ্চকর ঘটনাই না ঘটে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।